জমি ক্রয়ের পরে যদি আপনার একটি দলিল সম্পাদিত হয়ে থাকে বা সঠিক দলিল যদি আপনি সম্পাদন করে থাকেন ইতোমধ্যে এবং এখনো যদি নামজারি না করে থাকেন, সেক্ষেত্রে 4টি কারণে আপনাকে কিন্তু অতি দ্রুত নামজারি করে নিতে হবে। যদি আপনার জমির নামজারি করার ক্ষেত্রে আপনি গাফিলতি করেন বা অলসতা প্রদর্শন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 4 ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। যদি আপনার জমি ক্রয় সূত্রে মালিকানা হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন এবং ওই জমির যদি এখনো পর্যন্ত নামজারি না করে থাকেন, তাহলে কোন কোন 4টি বড় বিপদে আপনি পড়তে যাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবেন ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মনে রাখবেন, আমাদের চ্যানেলে নিয়মিতভাবে এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। যদি জমি সংক্রান্ত ভিডিও আপনারা দেখার মাধ্যমে নিজেরা উপকৃত হতে চান এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে উপকৃত করতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তাহলে সরাসরি মূল আলোচনাতে চলে যায়। মনে রাখবেন, যদি আপনি ক্রয় সূত্রে কোনো জমির মালিকানা পেয়ে থাকেন এবং আপনার যদি ওই জমিটি ইতোমধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি দলিল যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে ওই দলিলটি আপনি যদি এখনো পর্যন্ত নামজারি না করে থাকেন, তাহলে বড় আকারের আপনি 4টি ক্ষতির সম্মুখীন হবেন। এই 4টি ক্ষতির কারণে এমনও হতে পারে যে আপনার জমির মালিকানাও চলে যেতে পারে, অথবা আপনাকে বড় আকারে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে বা বড় ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। যে বিপদ থেকে মুক্ত হতে যে হয়তো আপনার জীবনও চলে যেতে পারে, ততক্ষণও কিন্তু আপনি আপনার বিপদ থেকে মুক্ত হতে পেরেছেন, এই বিষয়টি কিন্তু আপনার দেখে যাওয়া সম্ভব হবে না। যার কারণে অনতিবিলম্বে আপনার জমি যদি নামজারি বা খারিজ করা না হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু যত দ্রুত সম্ভব নামজারির জন্য চেষ্টা করতে হবে। তাহলে সর্বপ্রথম আপনার জমি যদি নামজারি না হয়ে থাকে, তাহলে যে ক্ষতির সম্মুখীন হবেন সেটি হচ্ছে, 1 নম্বরে আপনার জমির প্রকৃত মালিক কিন্তু আপনি এখনো হতে পারলেন না। সাধারণত আমরা গ্রাম অঞ্চলে মানুষ বা এখনো পর্যন্ত অনেকেই এমন ব্যক্তি আছে যারা মনে করে যে হয়তো জমি ক্রয় করলেই, তাই যার যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করছে তার থেকে একটা দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারলে জমির প্রকৃত মালিক হয়ে গেলাম বা জমির প্রকৃত মালিক হওয়া যায়। আসলে জমির মালিকানা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে, আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছেন তার কাছ থেকে আপনার একটা মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হয়, যেটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে সম্পাদন করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। আরেকটি পর্যায় হচ্ছে, সরকারি যে কেন্দ্রীয় ভূমি অফিস আছে বা সরকারি যে কেন্দ্রীয় রেকর্ড বই আছে, এই রেকর্ড বইতে জমির মালিকের নাম হিসেবে যে পুরাতন মালিকের নাম কিন্তু সেখানে বিদ্যমান থাকে। এই জমির পুরাতন মালিকের নাম ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই দলিলটি নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি ওই জমিটি নিজের নামে নামজারি করে না নিচ্ছেন। এই কারণে এই যে মালিকানার যে 2টা জায়গা আছে বা 2টা যে উৎস আছে বা 2টা যে শাখা আছে, আপনি যদি শুধুমাত্র দলিল রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আপনি কেবলমাত্র স্থানীয় পর্যায়ে ব্যক্তি পর্যায় থেকে ওই জমিটি চিরজীবনের জন্য ভোগ দখলের অধিকার পেলেন। কিন্তু সরকারের যে রেজিস্টার্ড বই আছে বা সরকারের যে রেকর্ড বই আছে, সেই সরকারি রেকর্ড বইতে জমির মালিক হিসেবে পুরাতন মালিকের নামই এখনো আছে। এক্ষেত্রে আপনি যেহেতু জমির মালিকানা লাভ করেছেন, এখন আপনি সরকারকে খাজনা দিতে চান, যার কারণে আপনি সরকারের কাছে বা সরকারের যে স্থানীয় যে ভূমি অফিস আছে, অর্থাৎ উপজেলা যে ভূমি সহকারী কর্মকর্তা অফিস আছে, যেটা এসিল্যান্ড অফিস আমরা বলি, এই এসিল্যান্ড অফিসে আপনার ওই দলিল নিয়ে যাওয়ার মাধ্যমে একটি আবেদন জমা দিতে হবে এবং আবেদন জমা দেওয়ার মাধ্যমে আপনাকে ওখান থেকে একটি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। যখন এসিল্যান্ড মহোদয় আপনাকে একটা প্রস্তাবিত খতিয়ান দেবে বা নামজারি একটি খতিয়ান দেবে, এর অর্থ এটাই যে আপনি স্থানীয় পর্যায়ে ব্যক্তি পর্যায় থেকেও জমিটি ভোগ দখলের অধিকার হিসেবে একটি দলিল পেয়েছেন। বিপরীতে আপনি আবার ওই জমি সরকারি পর্যায়ে খাজনা দেওয়ার সুবিধার্থে বা সরকারকেও জানানোর মাধ্যমে এখন থেকে সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারের যে মালিকানা যে নথি বই আছে, সে মালিকানা নথি বইতেও আপনি মালিক হিসেবে নিজের নামটা এন্ট্রিভুক্ত করে নিলেন। তাহলে প্রথমত 1 নাম্বার হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত নামজারি না করছেন ততক্ষণ পর্যন্ত জমির প্রকৃত মালিক কিন্তু আপনি হতে পারছেন না। দ্বিতীয় পর্যায়ে আপনি যদি নামজারি না করেন, তাহলে আপনাকে যে ক্ষতির সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে, ওই জমি চাইলেই যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন উনি কিন্তু আরেকজনের কাছে গোপনে বিক্রয় করে দিতে পারেন। যদি আপনি জমির মালিক হয়ে থাকেন এবং আপনার যদি দলিল সম্পন্ন হয়ে থাকে, এরপরও যতক্ষণ পর্যন্ত নামজারি সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যার থেকে জমি ক্রয় করেছেন ওই ব্যক্তি কিন্তু সরকারের রেকর্ড বইতে জমির মালিক হিসেবে তার নামটা বিদ্যমান আছে। এখন ও ব্যক্তি চাইলেই দ্বিতীয় কারো কাছে বা পরবর্তীতে তৃতীয় কোনো ব্যক্তির কাছে এভাবে উনি চাইলেই প্রতারণার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কাছে ওই জমি বিক্রয় করে দিতে পারবে। এখন তাহলে কথা হচ্ছে যে আপনি যে প্রথমে জমিটি ক্রয় করেছেন, তাহলে জমির মালিক হবে কে?
আপনি কি আর মালিক থাকতে পারবেন না? নাকি পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করছেন উনি যদি নামজারি করে ফেলে দলিল করার পরে তাহলে উনি কি জমির মালিক হয়ে যাবেন? না, ভূমির যে রেজিস্ট্রেশন আইন আছে 1905 সালের, এই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম যে ব্যক্তির নামে দলিল সম্পন্ন হবে বা দলিল রেজিস্ট্রেশন হবে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে। তবে এক্ষেত্রে আপনি যেহেতু নামজারি করেননি, দ্বিতীয় যে ব্যক্তি জমি ক্রয় করেছে ওই ব্যক্তি হয়তো জমির নামজারি করে ফেলেছে, তাহলে সরকারের রেজিস্টার বইতেও কিন্তু ওনার নাম উঠে গিয়েছে, অর্থাৎ সরকারের রেকর্ড বইতে ওনার নামটা কিন্তু উনি এন্ট্রিভুক্ত করে নিয়েছে, অর্থাৎ ওনার দলিলও আছে, ওনার আবার নামজারি খতিয়ানও আছে। এরপরও রেজিস্ট্রেশন আইন অনুযায়ী জমি কিন্তু আপনিই পাবেন, যেহেতু প্রথমে দলিলটা আপনার নামে হয়েছে বা প্রথম দলিলটা আপনি রেজিস্ট্রেশন করেছেন। এক্ষেত্রে আপনি এখন চাইলে সরাসরি ওই জমি আর ভোগ দখলে যেতে পারবেন না, অর্থাৎ আপনার ওই জমি ভোগ দখলে যেতে হলে আপনাকে কি আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মিসকেস মামলা করতে হবে। আপনি প্রথমে যেটা সহজে করে ফেলতে পারতেন, প্রথমে যেটা সহজে আপনি এসিল্যান্ড অফিসে কিন্তু নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে পারতেন, কিন্তু এখন আপনার কাজটা আরেকটু কঠিন হয়ে গেল। যদিও আপনি জমিটি পাবেন, তারপরও আপনার কিন্তু এখন টাকা বেশি খরচ হবে, আপনার হয়রানি হতে হবে, আপনাকে বিড়ম্বনার শিকার হতে হবে, কারণ মিসকেস করার ক্ষেত্রেও খরচ একই, নামজারিতেও যে খরচ মিসকেসও সেম খরচ, কিন্তু তারপরও আপনার দৌড়াদৌড়িতে আপনার টেনশন, আপনাকে বেশি যাওয়া লাগবে, আপনার হয়রানি হতে হবে, আপনার সময়ের অপচয় হবে, যার কারণ মাধ্যমে আপনার কিন্তু অর্থেরও অপচয় হবে। এমনকি যে ব্যক্তি দ্বিতীয়বার জমি ক্রয় করেছে তার সাথেও কিন্তু আপনার একটা শত্রুতা তৈরি হবে, অথবা আপনি যার থেকে প্রথমে জমিটি ক্রয় করেছিলেন সেই ব্যক্তির সাথেও আপনার একটা শত্রুতা তৈরি হয়ে গেল। এর কারণে সব থেকে বেটার হচ্ছে, সব থেকে ভালো কাজ হচ্ছে, সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে, আপনি যখনই জমিটি ক্রয় করেছেন, আপনি যখনই দলিল তৈরি করেছেন বা দলিল রেজিস্ট্রেশন করেছেন, সাথে সাথে আপনি ওই দলিলের মূল কপি যদি নাও পেয়ে থাকেন, তারপরে দলিলে একটি সার্টিফাইড কপি বা দলিলে একটি নকল উঠানোর মাধ্যমে ওই দলিল আপনি কিন্তু গেছিলেন অফিসে আবেদন করার মাধ্যমে ওই জমিটির নামজারি প্রক্রিয়ার যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নেওয়া। আপনি যত দ্রুত নামজারিটি করে নেবেন তত দ্রুত কিন্তু জমির প্রকৃত মালিক আপনি হতে পারছেন। আর নামজারি করার ক্ষেত্রে যত আপনি গাফিলতি করবেন বা অলসতা দেখাবেন বা দুর্বলতা দেখাবেন, তত আপনার কিন্তু ওই জমির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়, অথবা আপনাকে কিন্তু বাড়তি একটা হয়রানির ভিতরে পড়তে হয়। তৃতীয় পর্যায়ে আপনি যদি নামজারি প্রক্রিয়া যদি সম্পন্ন করতে বিলম্ব করেন, সেক্ষেত্রে আপনার যে ক্ষতি হবে সেটি হচ্ছে, নতুন যে রেকর্ড আসছে এই নতুন রেকর্ডের সময় বা নতুন যে বিডিএস রেকর্ড যে নামে আমাদের দেশে এখন চলমান রয়েছে, এই বিডিএস রেকর্ডে আপনার নাম কিন্তু রেকর্ডভুক্ত বা এন্ট্রিভুক্ত করার ক্ষেত্রে আপনার সমস্যার মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র দলিল শো করার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন আপনি রেকর্ডভুক্ত করতে পারবেন না। একটি কারণে, যেহেতু পূর্বের যে মালিক যারা আছে তাদের নামেই কিন্তু এখনো পর্যন্ত সরকারি খাতাতে মালিকানার নাম হিসেবে বিদ্যমান আছে। আপনি যদি ওই জমি নিজের নামে রেকর্ডভুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনি যখন দলিলটি নিয়ে যাবেন তখন আবার যাদের থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি বা তাদের ওয়ারিশ হিসেবে যারা আছে তাদেরকেও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা অনেক সময় দেখা যাচ্ছে আপনার জন্য কষ্টকর একটি বিষয় হতে পারে, অথবা আপনি রেকর্ড কারিগর হিসেবে যারা আছে, জরিপ কারিগর হিসেবে যারা আছে তাদেরকে পুনরুচিত করে বা তাদেরকে কিছু হয়তো বাড়তি কিছু টাকা দেওয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে রেকর্ড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার সঠিক উপায় যেটা ছিল বা আপনার যেটা বাধ্যবাধকতা ছিল যে আপনি দলিল শো করছেন, আপনার নামজারি খতিয়ান শো করছেন, আপনার খাজনা প্রদানের মেমো বা চেক শো করছেন, এবং আপনি আপনার নামে জমিটি রেকর্ডভুক্ত করে নিতে পারছেন খুব ভালোভাবে, এই বিষয়টি আপনার অনুপস্থিতিতে আর একজন আপনার থেকে বিশ্বস্ত একজন ব্যক্তিও কিন্তু করে দিতে পারত। কিন্তু যখনই আপনি নামজারি করেননি, এর মানেই হচ্ছে আপনি কিন্তু ওই জমির এখনো নিজের নামে খাজনা দিতে পারেননি, তাহলে আপনার নামজারি কাগজও নেই, আপনার খাজনার কাগজও নেই। আপনি কিন্তু চাইলেই শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে ওই জমি নিজের নামে রেকর্ডভুক্ত করতে পারবেন না, এতটা সহজ হবে না। যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু বাঁকা পথ ব্যবহার করতে হয়, আপনার কিন্তু বাড়তি কিছু টাকা খরচ করতে হবে, আপনার আবার হয়রানির ভিতরে পড়তে হবে, বিড়ম্বনার ভিতরে পড়তে হবে। যার কারণে আপনি যদি সঠিকভাবে সাবলীলভাবে একবারে সরল পথে আপনার জমি যদি নিজের নামে রেকর্ডভুক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যত দ্রুত সম্ভব ওই দলিলটি আপনার নামজারি করে নেওয়া। চতুর্থ পর্যায়ে আপনার যদি নামজারি করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে ক্ষতির সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বিপদ আপদে পড়তে পারেন। এমনও হতে পারে যে আপনি নিজেও বিদেশে যেতে পারেন প্রবাসে কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে, অথবা আপনার ছেলে অথবা মেয়েকে পাঠাতে পারেন বা তাদের লেখাপড়ার উদ্দেশ্যে পাঠাতে পারেন, বা আপনার ছেলে মেয়ের কোনো বিবাহের খরচ মেটানোর জন্য, অথবা আপনার পারিবারিক কোনো অর্থ আপনার প্রয়োজন হয়েছে, আপনি সেক্ষেত্রে চাইলেই ওই দলিলটি আপনি কিন্তু ব্যাংকে মর্টগেজ রাখার মাধ্যমে বা ওই দলিলটি ব্যাংকে রাখার মাধ্যমে আপনি কিছু টাকা লোন নিতে পারেন। এই বিষয়টি আপনি কিন্তু করতে পারেন শুধুমাত্র আপনার দলিল থাকলেই। তবে যদি আপনার নামজারি করা না থাকে, সেক্ষেত্রে ওই শুধুমাত্র দলিল নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপডেট বা তৎক্ষণাৎ কোনো ব্যাংক থেকে আপনি টাকা লোন নিতে পারবেন না।